কিন্তু আমার মা আমাকে বিভিন্ন রকমভাবে মানে অর্থ দিয়েই, ফান্ড দিয়েই, তার জমানোর দিয়েই আমাকে হেল্প করতো। কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, সেই বন্ধুরা যখন আমার সাথে যখন কথা হলো, তখন আমরা তখন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বানাই। আমি অনলাইনটাকেও রেখে দিয়েছি এবং তার সাথে সাথে ফিজিক্যাল ডেগুলোকে বাড়ানো শুরু হয়েছে। তা এবছরও আমাদের 20 থেকে 25শে জানুয়ারি 2026-এ ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা হবে এবং তারা ভাবতে শুরু করেছে যে এটা একটা প্ল্যাটফর্ম আমরা দিচ্ছি। আমাদের 200খানা লাস্ট ইয়ার অফিসিয়াল সিলেকশন হয়েছে, 200খানাই স্ক্রিনিং করেছে। স্বপ্ন পূরণের ইচ্ছা আর মনে জেদ থাকলে অতিক্রম করা যায় সমস্ত বাধা। প্রবল ইচ্ছাশক্তির কাছে ফিকে হয়ে যায় সমস্ত প্রতিকূলতা। এই কথাই বারবার প্রমাণ করেছেন আমাদের আজকের অতিথি। ভিন্ন বিষয়ে পড়াশোনা, চাকরি করার পরও তার মনে ছিল সিনেমার প্রতি তীব্র ভালোবাসা। তাই আজ তিনি IKSFF ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার। এতক্ষণ আপনাদের যার কথা বলছিলাম তাকে পেয়ে গেছি আমাদের সাথে রয়েছেন এন্টারপ্রেনিউর অ্যান্ড ফেস্টিভ্যাল চেয়ারম্যান অফ IKSFF সৌরভ চক্রবর্তী। ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ। শুভ শারদিয়া এবং জিও বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটি আলাপচারিতা বা আড্ডাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধ্যে আসার জন্য। আপনার থেকে আপনার গল্প তো জানবই, কিন্তু গল্পের সবকিছু শুরু তো সেই ছোটবেলা থেকে হয়। আপনার ছোটবেলাটা কেমন ছিল? ছোটবেলাটা মূলত আমি যখন 9-10 থেকে আমি বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকতাম এবং সেখানে আমার যে স্যার আর কি, যিনি এখন নেই আর কি, তার অনুপ্রেরণাতেই আমার এই সামাজিক কাজকর্ম বা বাইরে এই সিনেমা দেখা থেকে শুরু করে সব কিছুর একটা আগ্রহ তৈরি হওয়া, এটা জন্মেছিল। এবং তারপরে আফটার HS আর কি, আমি যখন বিকম পড়তে শুরু করি, সেই সময় বাড়ি থেকে যেটা বলে যে যেরকম জেনারেলভাবেই প্রথাগত শিক্ষার মধ্য থেকেই পরীক্ষা দাও, চাকরির পরীক্ষা না এই সবগুলো তো ছিলই। কিন্তু একটা ব্যাপার যখন থেকে আমি শুরু করেছিলাম যে আমি মাল্টিমিডিয়া বা আমার সিনেমার প্রতি আমি এডিটিংটা শিখেছিলাম আর কি। এডিটিংটা তারপরে বিকম করার সাথে সাথে আমি এডিটিং করা শিখেছি। তখন অ্যানালগ এডিটিং, ডিজিটাল এডিটিং, এই ব্যাপারগুলো তখন ডিজিটালটা সবে নতুন আসছে। তা সেরকমভাবে আমরা শিখতে শুরু করি, কিন্তু বাড়ি থেকে বাবা বা মা কেউ সেটাতে আপত্তি করেনি। কিন্তু তারা বলেছিল যে প্রথাগত যেরকম শিক্ষা সেটার সাথে সাথে তুমি যদি করতে চাও তখন করতে পারো। তা সেইভাবেই জার্নিটা শুরু হয়। তারপরে আমি এডিটিং কমপ্লিট করি এবং একটি সংস্থা থেকে মাল্টিমিডিয়া কোর্স পুরো করার পর একটা জায়গায় চাকরিতে যাই আর কি। চাকরি করতে করতে তখন মনে হয় যে আমি চাকরিটা আমার জন্যে নয় আর কি, আমি চাকরিটাই বছর 1.5 মতন করেছিলাম। তারপর আর সেখান থেকে আমি একটা বিজনেস শুরু করি। প্রথম কয়েকজনকে নিয়ে আমরা আমাদেরই একদমই কাছের কিছু মানুষজনকে নিয়ে আমি একটি কোম্পানি করি, সেটারই নাম হচ্ছে প্রিজম। ওই প্রিজমের থেকে শুরু হয় আমরা মূলত ওয়েব ডিজাইনিং, ডেভেলপমেন্ট, এটা হচ্ছে 2005 সাল আর কি। এবং সেখানে ওই যখন বিজনেসটা শুরু করি, ওই একই কথা, বাড়ি থেকে বিশেষ করে বাবার আর ছিল যে আমাকে এমনি সাপোর্ট করতো খুব, যে না তুই পারবি, তুই এগুলোকে কর, কিন্তু না ওই MCOMটাও করতে হবে বা এইটাকে, কারণ আমার বাবা হচ্ছে একজন হোমিওপ্যাথি ডক্টর এবং তার সাথে হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। এবং আর আমি হচ্ছে আমার জেনারেশন, মানে আমাদের বাড়ির ফার্স্ট জেনারেশন অফ বিজনেসে এসেছি। স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে এই বাধা বা এই ব্যাপারগুলো থাকবে, হ্যাঁ বিজনেস করে কি হবে, আমি এদিকে চাকরির জন্যেও ইন্টারভিউও দিচ্ছি অন্যান্য ক্ষেত্রে। কিন্তু আস্তে আস্তে আমি ওই প্রিজম যখন তৈরি হলো এবং সেখানে আমার এটা খুব ভালো দিক বলতে হয় যে আমি আমার সঙ্গে যারা কাজ করেছে সেই সময় আমার সাথে যারা আমি তাদের ভাইয়ের মতন দেখতাম, কারণ এখনও আমার অফিসে এখনও তারা সেই 2010 সাল থেকে এখনও তারা আছে আর কি। এবং তাদের সঙ্গে আমাদের এমপ্লয়ি বা এমপ্লয়ার হিসেবে সম্পর্কটাও নেই, খুব দাদা ভাইয়ের মতন সম্পর্ক হয়ে গেছে। এবং তার মধ্যে উল্লেখযোগ্য সরজিৎ বা জয়দীপ, এরা এখনও পর্যন্ত আমার সাথে আছে আর কি পুরো এই জার্নিটার সাথে।
এই যে চাকরির তো একটা সিকিউরিটি থাকে, কিন্তু ব্যবসার বিষয়ে বিশেষ করে পরিবারের মনে হয় যে সিকিউরিটি থাকবে, তো সেখানে এই যে চাকরি থেকে ব্যবসাতে আসা, সেই সময় পরিবারের সাপোর্ট কিছুটা ছিল না আপনি বললেন। হ্যাঁ, সেটা তো ছিল না, কিন্তু বাকি কোনো অসুবিধার মুখে বাকি অসুবিধা মানে আমি যেই সময় বিজনেসটা স্টার্ট করি সেইখানে 2008, এবং সেই সময় একটা সারা বিশ্বেই একটা মানে কি বলবো, খুব রিসেশনের প্রবলেম তৈরি হয়েছিল, এবং সেই ক্ষেত্রে তখন ফান্ড, বাঙালি পরিবার, মানে মধ্যবিত্ত পরিবার, যে আমি ব্যাকবোন, আমি প্রথমেই বললাম আমি ফার্স্ট জেনারেশন, কিন্তু আমার মা আমাকে বিভিন্ন রকমভাবে মানে অর্থ দিয়েই, ফান্ড দিয়েই, তার জমানোর দিয়েই আমাকে হেল্প করতো, এবং মা 2021 সালে মারা যান আর কি। কিন্তু আমাকে সারাক্ষণ মানে হ্যাঁ ঠিক আছে তুই করলে কোনো, তুই যদি এটাই ভালোবাসিস কর। এবং আমি আমার যে ওয়াইফ, মানে আমরা 2008-এ আমার বিয়ে হয়েছে, মানে সেও কিন্তু একেবারে একাডেমিক লাইনের, কিন্তু তাও সে কখনো না বলেনি আচ্ছা করছো করো। কিন্তু আমাদের প্রচুর প্রবলেমও এসছে, মানে 2008 থেকে 2010 পর্যন্ত প্রচুর মানে ফান্ড ক্রাইসিস থেকে শুরু করে যে বিজনেসটাকে করব কি করব না, অন্যদিকে চলে যেতে হবে কি না, কিন্তু কখনোই আমি চাকরিটা করব এটাকে আমি মানে ভাবতে পারিনি আর কি, বা ইচ্ছেটাও ছিল না। তাই সেই সূত্র থেকেই আমার হচ্ছে এই বিজনেসের আশা আর কি। তারপরে IKSFF এর মতো এরকম মানে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের কথা কেন ভাবলেন? সেটা মানে ছবির সাথে সিনেমার সাথে কিভাবে? হ্যাঁ, সেটা হচ্ছে যেহেতু আমি বললাম যে প্রিজম হাব অনলাইন সলিউশনস প্রাইভেট লিমিটেড হচ্ছে আমার কোম্পানি, 2012 সালে আমি সেটাকে প্রাইভেট লিমিটেডে কনভার্ট করি, এবং তখন আমি মোটামুটি সংসারীও হয়ে গেছি, আমার মেয়েও হয়েছে। তা সেখান থেকে ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিংয়ের এই জিনিসটা চলছে, কিন্তু চলতে চলতে বেশ করোনা পিরিয়ডটা চলে আসে আর কি, মানে 7.5-8 বছরের পরে আর কি। করোনা পিরিয়ডের সময়, এই সময় যেটা হয় সবাই বাড়িতে বন্দি আমরা, এবং পুরনো যারা বন্ধু, মানে আমি যখন ওই এডিটিং শিখেছি, বা এর আগে যেটা হয়েছে আমি ওয়েবসাইট ডিজাইনিং যেহেতু আমরা করতাম, আমার সাথেই মানে আমাদের ইন্ডাস্ট্রি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষের সাথে আলাপ হয়েছিল, কারণ আমরা একটা সময় মানে লে ছক্কা বা পরাঞ্জয় জ্বলিয়া এরকম যখন সিনেমা হচ্ছে আর কি, বা এছাড়াও বিভিন্ন হাউসের আমরা ওয়েব ডিজাইনিংটা করে দিতাম, ওয়েবসাইটটা করতাম, এবং সেই কারণে আমার সাথে পরিচিত ছিল। এবার করোনা পিরিয়ডে এসে দেখা গেল যে তাদের সাথে আবার যোগাযোগ হচ্ছে, আমরা এতে কথা বলতে শুরু করলাম, বাই ফোনে হোক বা কোনো চ্যাট বা ফেসবুক। তখন আমাকে বললো যে তোমার যখন এই আইটি কোম্পানি আছে, একটা প্ল্যাটফর্ম যদি করা যায়, যে তখন তো মানে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরও বেশি, মানে সেখানে যদি দর্শক না পায়, মানে সিনেমা হলে কেউ যেতে পারছে না, সেই ছবিগুলোকে তাহলে তৈরি করার পর তারা কি করবে, এবং বিশেষ করে বড় বাজেটের ছবিগুলো নয় কিছুদিন হোল্ড করে কিছুদিন পরে করবে, কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, সেই বন্ধুরা যখন আমার সাথে যখন কথা হলো, তখন আমরা তখন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বানাই, সেটাই হচ্ছে ইভেন্টাইজার ফিল্ম জোন। তা সেখানে আমরা কি করতে শুরু করি, ছোট ছোট ফিল্মগুলোকে নিয়ে আমরা কাজ করি। তা তখন 2-3 জন বন্ধু এবং আমার ওয়াইফ, আমরা সেই ফেস্টিভ্যাল ডিরেক্টর এখন শাশ্বতী, আমরা তখন ভাবলাম যে আমরা একটা যদি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করি, এবং সেটা অনলাইনেই পুরোটা হবে। আর একদিন আমরা, যেটা হচ্ছে 2021 সালে আমরা একদিন আমরা অ্যাওয়ার্ড সেরেমনির মাধ্যমে আমরা এটাকে মানে ক্লোজিং করবো আর কি। তা সেখান থেকে আমরা জার্নিটা শুরু হলো IKSFF এবং ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এবং প্রথম বছর আমরা কোনো রেজিস্ট্রেশন ফিজও রাখিনি, এবং সারা পৃথিবীতেই এই ক্রাইসিসটা তৈরি হয়েছিল কীভাবে ছবিগুলো দেখানো হবে। তা আমরা অবাক হয়ে গেছিলাম যে সেই বছর আমাদের 3,500-এর ওপর ছবি জমা পড়েছিল, এবং টোটাল তখন মানে 29টা বা 28টা দেশ থেকে আমাদের জমা পড়েছিল। তা সেইগুলো বাছাইটা প্রচণ্ড মানে প্রবলেম আর কি হয়েছে। তা যাই হোক, তাও আমরা অনলাইন ফেস্টিভ্যালের মধ্য দিয়ে 3 দিন আমরা ফেস্টিভ্যালটা সেই সময় স্টার্ট করেছিলাম, দিয়ে স্টার্ট করি অনলাইন। হ্যাঁ, তখন আমাদের অনলাইন, ওই যে বললাম যে ফিল্ম জোনে যেহেতু কোভিড সিচুয়েশন, আর একদিনই আমাদের এটা ছিল আর কি, ক্লোজিং সেরেমনিটার মধ্যে দিয়ে অ্যাওয়ার্ড দিয়ে শেষ করতাম আর। তা এরপর গ্র্যাজুয়ালি যখন কোভিড পিরিয়ড উঠেছে, সব সিনেমা হল খুলে গেছে বা এইগুলো খুলে গেছে, তখন আমাদের
এটাকে হাইব্রিড, মানে আমি অনলাইনটাকেও রেখে দিয়েছি এবং তার সাথে সাথে ফিজিক্যাল ডেগুলোকে বাড়ানো শুরু হয়েছে, দিয়ে 22-23 করতে করতে আজকে আমরা 6 বছর হতে চলেছে। যে জানুয়ারিতে আমাদের প্রতি বছর জানুয়ারিতে শেষ রবিবারটা আমাদের ক্লোজিং ধরে আমাদের করা হয়। তা এবছরও আমাদের 20 থেকে 25শে জানুয়ারি 2026-এ ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা হবে এবং ধাপে ধাপে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন আর কি। এই প্রথমের যে কথাটা বললেন কোভিড পিরিয়ডের সময় এই জিনিসটা হয়েছিল, এই আজকে 6 বছর, এই 6 বছরে কি কি পার্থক্য দেখলেন, কতটা বদলেছে এই আপনার ফেস্টিভ্যাল? বদলেছে বলতে মানে প্রথম যখন আমরা ফেস্টিভ্যালটা শুরু করি তার পরের বছর যখন 22 সালে যখন আমরা প্রথম ফিজিক্যাল ফেস্টিভ্যালটাকে করতে শুরু করি, তখন প্রথমে দেখুন মানে একটা কাজ শুরু করতে গেলে ভালো মন্দ দু রকমই কমেন্ট আসে। তা সেক্ষেত্রে আমাদের কাছে এরা কি পারবে, এরকম তো অনেক ফেস্টিভ্যাল হয়, বন্ধ হয়ে যাবে বা কিছু দিনের পর এটা হয়ে যাবে। আমরা সেই সময় ওই যে আগের বছরের অভিজ্ঞতা যে 3500 ছবি পড়েছে, সেই কারণ আমরা ওটাকে ফিল্টার করার জন্য আমরা একটা মিনিমাম মানে রেজিস্ট্রেশন ফিজও রাখি, যাতে কিছু ছবি একদম মানে আমি মোবাইলে প্রচুর আমাদের একটা ক্যাটাগরিও আছে, মোবাইলে ছবি জমা পড়ে, কিন্তু এরকমও হয়েছে জাস্ট একটা মোবাইলে কোথাও ঘুরতে গেছে ছবি দিয়ে সেটাকেই জমা দিয়ে দিয়েছে। তা সেইগুলোকে ফিল্টার করে করার জন্য আমরা সেই বছর আমাদের 22 সালে পর থেকে আমাদের ওটাকে 250-300-র মধ্যে সীমাবদ্ধ থাকতো এবং তখন আমরা একেবারেই নতুন যে ফেস্টিভ্যাল কিভাবে করতে হয়, কিরমভাবে হয় এই ব্যাপারটাও জানতাম না। অনেক পরিচালকরাও এটাও বলেছিল যে তোমরা শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড শো এর মতন কাজ করছো, লাস্ট দিন আমাদের ইনভাইট করছো বা এরম কিছু, কিন্তু আমাদের পক্ষে তো সেটা মানে তাদের কাছে আমরা তো নতুন সেই সময়। তা সেই ক্ষেত্রে দেখা গেছে আবার প্রচুর মানুষ যারা পরিচালক, বিশেষ করে আমাকে বলতে হয় মানে এডিটর খুব আমাদের অর্ঘ্যকমলদা আমাদের কাছে হেল্প করেন, জয়াশীল ঘোষ উনি আমাদের সাথে পুরো প্রথম থেকে আমাদের সাথে সাপোর্ট দিয়েছেন। 22 সাল থেকেই ছিল বিক্রম ঘোষ, উনি এসেছিলেন এবং তাতে আমরা না মনে অনেক জোর পাই। আমরা যখন মরামি ঘোষের কাছে বা বিভিন্ন মানুষের কাছে আমরা যখন অ্যাপ্রোচ করি যে এরকম ফেস্টিভ্যালটা করছি, তখন তারাও বলে যে হ্যাঁ আমরা যাব, এবং আমাদের পক্ষে কিন্তু আমরা শুধু ইনভাইট করি, ফেলিসিটেট করি এবং আমাদের পাশে দাঁড়ানো, এবং তারা সবাই দাঁড়িয়েছেন। এইটা আমাদের খুব ভালো জায়গা যে আমরা তাদের পেয়েছি পাশে দাঁড়াতে। এবং এরপরে ইন্ডিপেন্ডেন্ট যাদের জন্য এই ফেস্টিভ্যালটা করা, তাদের কাছে যখন এটা পরিচিত হলো আর কি, তারা খুব ভালোভাবে আমাদের সাপোর্ট করেছে এবং তারা ভাবতে শুরু করেছে যে এটা একটা প্ল্যাটফর্ম আমরা দিচ্ছি, যেই প্ল্যাটফর্মটা তাদের ছবিগুলো দেখানো হচ্ছে। এবং এটা আমাদের এরকম প্রচুর ফেস্টিভ্যাল হয় যেখানে অফিসিয়াল সিলেকশন হয় কিন্তু সেগুলো স্ক্রিনিং করা হয় না। আমাদের 200খানা লাস্ট ইয়ার অফিসিয়াল সিলেকশন হয়েছে, 200খানাই স্ক্রিনিং করেছি। এবং তাদের একটা ছবি তারা কষ্ট করে বানাচ্ছে, সেটা যদি বড় পর্দায় দেখে সেটা তাদের কাছে অনেক বড় পাওনা আর কি। এবং সেইটা আমরা করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস যে তাদের পাশে আমরা ওই জন্যই আমরা পাশে পেয়েছি আর কি। আর যাদের কথা না বললেই নয়, মানে আমাদের ফেস্টিভ্যালের সাথে প্রথম থেকে যাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতেই পারতাম না, মানে যাদের ছত্র ছায়া আমরা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, তাদের মধ্যে উল্লেখযোগ্য বলতে আমি তো আগেই বললাম জয়াদির কথা, অর্ঘ্যকমলদার কথা, এবং সুদূর মুম্বাই থেকে মোহন দাস সের কথা বলতে হয় ফাল্গুনী চট্টোপাধ্যায়, আমাদের রুমকি চট্টোপাধ্যায়, রানা বসু ঠাকুর, অপরাজিতাদি, অনিমেষ গাঙ্গুলির কথা আমি আগেই বলেছি, রিঙ্গোদা আমাদের সাথে খুব প্রথম দিক থেকে আছে। তা এরা আমাদের সাথে মানে যুক্ত প্রথম থেকে এবং আমাদের উৎসাহ দিয়ে গেছে, এইটা আমাদের বড় পাওয়া। এবং তার সাথে আর একটা ব্যাপার যেটা আমার যেই টিমটা মানে এরা আমাদের অ্যাডভাইজারি কমিটিতে আছেন, কিন্তু তার সাথে সাথে আমাদের যে টিম নিয়ে আমরা কাজ করি, তার মধ্যে অন্যতম মানে ফেস্টিভ্যালের মধ্যে শুভশ্রীর নাম না বললেই নয়। শুভশ্রী টোটাল শাশ্বতীর সাথে বসে আমাদের প্রোগ্রামিং শিডিউল থেকে শুরু করা, তারপরে ছবিগুলোকে বাছাই করা, প্রথম প্রাথমিক পর্বের যে কাজ সেটা শুভশ্রী দাস
ও আমার সাথে বিগত 3 বছর ধরে আমাদের এই ফেস্টিভ্যালের সাথে আছে, ও আছে। এছাড়া ডিজাইনিং টিম বা ডেভেলপিং টিম যেটা আমাদের প্রিজমের নিজস্ব আছে, অ্যাডমিন টিম যেটা সরজিৎ আমার সাথে সাহায্য করে, জয়দীপ হচ্ছে মেন কন্টেন্ট থেকে শুরু করে সব পুরোটাকে হেল্প করে। এই গোটা টিমটা না হলে আমরা মনে হয় ফেস্টিভ্যাল কমিটি এইটা মানে ফেস্টিভ্যালটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। তা এদের কাছে আমি মানে খুবই ভালোবাসা পেয়েছি এবং সাপোর্ট পেয়েছি, যার জন্য আজকে আমি আর শাশ্বতী এই জায়গাটায় পৌঁছে নিয়ে যেতে পেরেছি। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য আপনি অনেকটাই ভেবেছেন, আর কি কি ভাবনা রয়েছে তাদের জন্য? হ্যাঁ, আর এবছর আমরা নতুন মানে এবার সাহসটা আমরা পেয়েছি আস্তে আস্তে, কারণ এখন আমাদের সাথে অনেক প্রযোজক বা আরও পরিচালক যেমন সুমন মৈত্র বা মানস বসু বা অনিমেষ গাঙ্গুলি প্রযোজক, এরা নাট্য ব্যক্তিত্ব অশোক রায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, এরা যখন আমাদের সাথে এসছেন আমরা তখন জোর পেয়েছি যে এবছর আমরা যেটা শুরু করছি একটা সিনে ব্রিজ নাম দিয়েছি। তো এই সিনে ব্রিজটা হচ্ছে আমাদের মানে এমনকি আমাদের এখানে কোনো ফেস্টিভ্যালে মানে বেঙ্গলে কোনো ফেস্টিভ্যালে এই ব্যাপারটা এখনো পর্যন্ত ঘটেনি। ইফিগোয়াতে হয় একটা পিচ, মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা প্রডিউসার বা ওটিটি প্ল্যাটফর্ম বা কোনো স্টুডিও হাউসকে তারা পিচ করতে পারবে তাদের এক্সিস্টিং কোনো কাজ নিয়ে, অথবা তাদের যদি কোনো স্ক্রিপ্ট বা এরকম কিছু থাকে সেটা নিয়ে তারা কথা বলতে পারবে। তাদের একটা মিটিং পয়েন্ট আমরা একটা করে দিচ্ছি। আমাদের যেহেতু ছোট ছবি বড় উৎসব আমরা করে থাকি, এই আমাদের হয়তো মানে সীমিত জায়গাটা, কিন্তু আমরা তাও চেষ্টা করছি। তার কারণ হচ্ছে এই ফিল্ম মেকাররা না মানে যতবার আমি ফেস্টিভ্যাল শেষ হয়েছে মানে প্রতি বছর এডিশনটা, তারপরে ফোন আসতে শুরু করতো যে সৌরভদা অমুক হাউসের সাথে একটু যোগাযোগ করিয়ে দেবে বা অমুক হাউস, এবং সেই হাউসেরও নিশ্চয়ই বিজনেস পলিসি থাকে, সবসময় যে সব ছবি নেবে এটা এরকম ব্যাপারটা নয়। তা তারাও বলে যে সৌরভ এরকমভাবে তো হয় না, তুমি তাহলে কমিটিকে পাঠিয়ে দাও, তারপর তারা দেখবে, মানে তাদের যে শর্ট সিলেকশন কমিটি থাকছে। তা সেইটা থেকে আমারও তখন সেটা বুঝতে পারলাম, এবং সেই জায়গাটা থেকে এইবারে আমরা সিনেব্রিজটা আয়োজনটা করছি আর কি। দেখা যাক, অনেক অলরেডি মুম্বাই থেকে মানে এখানে পার্টিসিপেট করবে বলে আসছে আর কি, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লিটল ল্যাম্প মানে বৌদ্ধান মুখার্জির প্রোডাকশন হাউস, তারপরে ধাগা ফিল্মস, এরা সবাই আমাদের সাথে আছে আর কি। ইয়ন ফিল্মস আসছে, এবং ওটিটি ক্লিকস এরা তো আছেই আমাদের সাথে। এরকমভাবে দেখা যাক এবার কতটা কি হয় আর কি। যে শর্ট ফিল্ম নিয়েই আপনাদের কাজ, এত ভাবছেন শর্ট ফিল্ম নিয়ে, সেই শর্ট ফিল্মের ভবিষ্যৎ কি বলে মনে হয়? দেখুন, শর্ট ফিল্মের ভবিষ্যৎ আমি মনে করি, এবং আমাদের ফেস্টিভ্যাল থেকে আমরা বারবার যেটা মনে করি যে আগামী দিনে শর্ট ফিল্মটাই হচ্ছে ভবিষ্যৎ। তার কারণ আমরা যেরকম টেস্ট ক্রিকেট দেখতাম একটা সময়, তারপরে আমাদের ওয়ান ডে বেশি দেখতাম, এখন টি20, মানে মানুষের হাতে সময়টা অনেক কম, এবং মানুষ আগে যেরকম আমরা একসাথে মিলে ছবি দেখতাম, বাড়িতে ভিডিও ক্যাসেট নিয়ে আসতাম, ডিভিডি নিয়ে আসতাম, একসাথে সবাই মিলে পরিবারের ছবি দেখতাম, কিন্তু এখন যে যার মোবাইলেই সে ওটিটিতে দেখে নিচ্ছে তার মতো করে, এবং মানুষের কাছে সময় নেই। এই বাসে ট্রামে বা কোথাও গেলাম, আমি একটা কিছু দেখে নিলাম। তা সেই ভাবনা থেকে যদি মানে, এবং যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা নতুন শিখছে যে ফিল্ম আমি বানাবো বলে, তাদের কিন্তু, এবং আমাদের যত মানে সত্যজিৎ রায় থেকে শুরু করে সবার শর্ট ফিল্ম দিয়েই কিন্তু আছে, এবং এরাও কিন্তু শর্ট ফিল্ম দিয়েই তাদের জীবনের প্রথম ধাপ শুরু করে। এই শর্ট ফিল্ম আগামী দিনে যদি আমাদের বেঙ্গলে এখনও নেই, কিন্তু বিভিন্ন জায়গায় বা অন্যান্য দেশেও, এমনকি সাউথে, আমাদের দেশের সাউথেও প্রিমিয়ার করে এমনি হলে শর্ট ফিল্মকে রিলিজ করানো হয়। আমরা সেইটারও এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে বারবার বলি যে শর্ট ফিল্মের জন্য যদি কোনো মাল্টিপ্লেক্স বা সিনেমা হলগুলো একটা কোনো জায়গা মানে একটা স্লট রাখে, যে সকাল থেকেই রাখা হলো যে 2 ঘন্টা স্লট, তাতেও 4টে থেকে 6টা ছবি ওখানে কিন্তু দেখা যাবে, সারা টিকিট কেটেই দেখবে, এবং দেখতে সবাই ভালোবাসে। কারণ আমাদের এই ফেস্টিভ্যালে তখন এতটাই, ওই জন্য আমাদের দিনও বাড়াতে হয়েছে, এখন আমরা 6 দিন করছি। মানে এর মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি এগিয়ে এসছে, তাদের ওখানে আমরা সেমিনার করছি, মাস্টার ক্লাস করছি,
সেখানে এনভায়রনমেন্ট হচ্ছে, এবং তাদের যে ফিল্ম স্টাডিজের যারা স্টুডেন্ট তারা ওই ছবিগুলোকে বা মাস্টার ক্লাসের সাথে যুক্ত হতে পারছে, এবং স্ক্রিনিংটা আমাদের অনেকটা সময় ধরে হচ্ছে, কারণ এত ছবি হয় আমাদের 200-250টার মতন ছবি আমরা স্ক্রিনিং করি আর কি। তাই সেইটার যদি একটা কোনো প্ল্যাটফর্ম থাকে সেটা, কারণ একটা ফেস্টিভ্যালে হয়তো 7 দিন বা 6 দিন, কিন্তু ওই ছবিগুলো কিন্তু এত ভালো ভালো কন্টেন্ট থাকে, সেই ছবিগুলো আর দেখা যায় না। এবার কেউ চাইবে না যে শুধু শুধু মানে কোথাও এমনি দিয়ে দিলাম। আর সিনেব্রিজটাও ঠিক সেই কারণে যে ওই ছবি দেখবেন ওয়েব সিরিজ হচ্ছে, এমনি আমাদের যে আজকে ছবি রিলিজ হচ্ছে 6 মাস বা 1 বছর পর সেই ছবিটাও চলে আসছে, কিন্তু শর্ট ফিল্মগুলো দেখার কোনো প্ল্যাটফর্ম নেই। তা এই ভাবনা থেকে আমরা আর একটা ভাবনাও শুরু করেছি, তা সেটা হচ্ছে শর্ট ফ্লিক্স আমরা নিয়ে আসছি এবছরে, অলরেডি নিয়ে এসেছি। আমাদের 19 তারিখে প্রথম ছবি শুধু মনে রেখো দিয়ে আমরা ওটাকে স্টার্ট করছি, ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং মানসী সিনহার অভিনীত একটি ছোট্ট শর্ট ফিল্ম, খুব সুন্দর এবং এটা ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জির পরিচালনায়, সেটা দিয়ে আমাদের পথ চলা শুরু হচ্ছে। এবং এই শর্ট ফ্লিক্স আমাদের মানে এই প্ল্যাটফর্ম বা এই হাবটা তৈরি করছি, এখানে প্রচুর শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, ডকুমেন্টারির জন্যেই এটা একমাত্র তৈরি করা হচ্ছে। একটা ইউটিউব চ্যানেল, দেখা যাক কতটা কি আমরা করতে পারি, একটা প্ল্যাটফর্ম তো তৈরি করি, তারপর দেখা যাক। সাবমিট, পিচ, কানেক্ট, ক্রিয়েট, এই মূল মন্ত্রে সিনেব্রিজের বহু স্বাধীন ছবি নির্মাতার স্বপ্ন পূরণের সঙ্গী হবে। যে ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি, আমাদের দর্শকরা যারা দেখছেন আমাদের, তারা অনেকেই হয়তো জানতে চাইবেন সাবমিশনের বিষয়, তাদের জন্য একটু বলেন। আমাদের প্রতি বছর সাবমিশন শুরু হয় এপ্রিল মাস থেকে, এখনো আমাদের সাবমিশন চলছে, এবং সেটা আগামী নভেম্বর পর্যন্ত সাবমিশনটা চলবে। আমাদের ক্যাটাগরি হচ্ছে শর্ট ফিল্ম, লং শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি, পিএসএ, কমার্শিয়ালস এবং এনভায়রনমেন্টস শর্ট ফিল্ম বলে একটি আমাদের ক্যাটাগরি আছে, অ্যানিমেশন আছে, এগুলো সবই ওগুলোর মধ্যে কভার আপ করে। এবং আগামী নভেম্বর পর্যন্ত সাবমিশন নেওয়া হবে, তারপরে জানুয়ারিতে তো ফেস্টিভ্যাল হবে। শুধু সিনেমা নয়, সমাজের জন্য কাজ করছেন সৌরভ। সেগুলো দেখুন, যেগুলো আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে আমি সামাজিক কাজকর্মের মধ্যে আমার, যেহেতু আমি যেখানে শিক্ষা পেয়েছি, প্রথম আমার জীবনের শিক্ষা শুরু হয়েছিল, তা তিনি নিজেও অনেক সামাজিক কাজ করতেন, সেইটা আমরা বহন করেছি। কিছু ছাত্রছাত্রীরা তো থেকেই যায় তাদের শিক্ষকদের থেকে, এবং আমার বাবাও প্রচুর সামাজিক কাজ করতেন আর কি, বিভিন্ন এর সাথে যুক্ত ছিল, সেখান থেকে বড় হওয়া। তা আমি এই মুহূর্তে একটি পরিবেশ ফাউন্ডেশন বলে একটি সংস্থা আছে, যারা একটি স্কুলও করেছে, মধুসূদন চক, ওখানে করেছি। প্রাইমারি বাচ্চাদের সব পড়ানো, স্কুলের বাচ্চাদের পড়ানো হয়, এবং ওমেন হাইজেনিক নিয়ে আমরা কাজ করছি। আমার মেয়েবেলা বলে একটি প্রজেক্ট করা হচ্ছে। আর এছাড়া আর একটা খুব সুন্দর, মানে আমরা মানুষদের মধ্যে আমি মনে করি তারা আরও ভালো মানুষ, বিশেষভাবে তারা সক্ষম, এরকম নিয়ে আমরা নবদিগন্ত বলে আরেকটি আমাদের এনজিও আছে, সেখানে এত সুন্দর সুন্দর বাচ্চারা আছে, এবং তাদের সাথে তাদের আমি বলি, আমরা তো মানুষ ঠিক আছে, কিন্তু তারা হচ্ছে আরও ভালো মানুষ আর কি আমাদের কাছে, এবং তাদের নিয়েও আমরা একটা কাজ করছি। সব কিছু নিয়েই এগোচ্ছে, কিন্তু আমি খুব নিজেকে লাকি মনে করি, আমার আশেপাশে যেই সব মানুষজন আছে আর কি, তারা আছে বলেই আমি এইটা করে যেতে পেরেছি। সেটা আমার মানে বন্ধুবান্ধব স্তরেই হোক, বা ফিল্ম মেকিং বা ফিল্ম জগতের সাথেও যারা আছে তারাই হোক, বা পরিবারই হোক। আপনাকে ভবিষ্যতে আপনার বাকি কাজগুলোর জন্য অনেক শুভকামনা রইল। আমরা সবাই আপনার ফিল্ম ফেস্টিভ্যালের অপেক্ষায় থাকবো। আর এখানে আসার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শকদের বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।